আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে, বিশেষত গত আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে আইএসআই রীতিমতো ঘাঁটি গেড়েছে। সেই কারণে কি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা কোচবিহার চিকেন স্নেক সংলগ্ন জায়গাগুলো? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি जुनैद, আপনারা দেখতেছেন जुनैद रिएक्शन। आज बात करने वाले हैं कि मुर्शिदाबाद, बांग्लादेश के अंदर से भारत के ऊपर हमला होगा। भारतीय मीडिया ये बात कर रहा है कि मुर्शिदाबाद आईएसआई का अड्डा बन चुका है, पाकिस्तान खुफिया एजेंसी का अड्डा बन चुका है मुर्शिदाबाद। तो पहला हमला जो है वो बांग्लादेश पे किया जाए, आईएसआई के अड्डों पे किया जाए। अब भारतीय मीडिया ख्वाब देख रहा है बांग्लादेश के ऊपर हमला करने के, और बांग्लादेश को इल्ज़ाम लगा रहा है कि बांग्लादेश भी पाकिस्तान के साथ मिलकर हिंदुस्तान की 7 रियासतों को तोड़ने के लिए कोशिशें कर रहा है। तो आज इसी हवाले से वीडियो है, तो वीडियो की तरफ बढ़ते हैं। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে, বিশেষত গত আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে আইএসআই রীতিমতো ঘাঁটি গেড়েছে। সেই কারণে কি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা কোচবিহার চিকেন স্নেক সংলগ্ন জায়গাগুলো? আমরা এই বিষয়ে আলোচনা করব। আইএসআই ঘাঁটি বলে কি বেঁচে যেতে পারে মালদা, মুর্শিদাবাদ? তাহলে কেন আগামী 24 ঘন্টায় যে কিছু একটা হতে চলেছে সেই জায়গাতে মালদা, মুর্শিদাবাদের নাম রয়েছে? এই সমস্ত উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা যদি উত্তরবঙ্গ থেকে আবার শুরু করি, আমরা শুরু করেছিলাম যে জায়গাটা থেকে, যে কোচবিহার, আমরা কোচবিহার থেকে শুরু করেছিলাম। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং একই সঙ্গে দার্জিলিং, অর্থাৎ উত্তরবঙ্গের এই যে চিকেন স্নেক যেটাকে আমরা বলি, ওপরের দিক থেকে যে করিডরটা, সেটা কি কোথাও বেঁচে যেতে পারে? কারণ বাংলাদেশে আইএসআই ঘাঁটি রয়েছে। দেখুন, একভাবে যেটা আপনি একদম ইন্দিরা ঠিক বলেছেন যে এই শিলিগুড়ি করিডোর 21 থেকে 22 কিলোমিটার, যেটার লম্বা এবং উইথ ইজ লেস দ্যান দ্যাট। তো এই জায়গাটা ভারতের জন্য খুব সেন্সিটিভ। শিলিগুড়ি করিডোরকে আমরা এই নিয়ে অনেক ডিসকাস করেছি, এবং শিলিগুড়ি করিডোর দেখুন, ইট ইজ অলরেডি বিন প্রোটেক্টেড বাই দ্য আর্ম ফোর্সেস। ইন্ডিয়ান আর্মির ওখানে কোর আছে, আমাদের 33 কোর আছে, 17 স্ট্রাইক কোর আছে, যেটা পানাগড়ে অলরেডি ওটা মোবিলাইজ। তো যেমন ভাবে শিলিগুড়ি করিডোরকে উই আর প্রোটেক্টিং এ, কিন্তু এই যে আশেপাশের জেলাগুলো যেমন বললেন, জলপাইগুড়ি বললেন, শিলিগুড়ি বললেন, দার্জিলিং বললেন, এবার দার্জিলিং এর সঙ্গে আমাদের ইমিডিয়েট পাশে একদিকে হচ্ছে নেপাল। এই নেপালে কিন্তু কোনো ভিসা লাগে না। নেপালে যে কোনো লোক নেপাল দীর্ঘ 798 কিলোমিটার উইথ ইন্ডিয়া, শুধু এইখান দিয়ে অথবা বিহার, এখান দিয়ে কিন্তু নেপালে ঢুকতে গেলে কোনো ভিসা লাগে না। তো কোনো নাশকতার ছক করতে গেলে এই ধরুন দার্জিলিং দিয়ে ঢুকতে হবে, অথবা ধুলাবাড়ি দিয়ে শিলিগুড়ি দিয়ে ঢুকতে হবে, অথবা জলপাইগুড়ি দিয়ে ঢুকতে হবে। তো এই কমপ্লিট জায়গায় কোনো আমাদের পাসপোর্ট ভিসার গল্প নেই। তো নেপাল ইজ আ, যদিও আমাদের বন্ধু দেশ, কিন্তু ওই জায়গাটা ইউজ করে যে কোনো নাশকতার ছক, যে জঙ্গি সংগঠনকে আইএসআই ট্রেন করতে এই দার্জিলিং, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি দিয়ে ঢুকতে পারে, এবং বড় নাশকতার ছক এই সময় কিন্তু আমরা এক্সপেক্ট করছি। ঠিক, আলিপুরদুয়ারও ঠিক একই কারণে নিশ্চয়ই আপনি বলবেন গুরুত্বপূর্ণ, কারণ ওই জায়গাটা একদম পার্শ্ববর্তী। এবার যদি আমরা দিনাজপুরে আসি, কর্নেল চৌধুরী, আমরা যদি দিনাজপুরে আসি, আমি এই যে লিস্ট, অর্থাৎ যে 30টা জায়গার লিস্ট আমি দেখছিলাম, যখন দেখলাম যে দিনাজপুরের বেশ কয়েকটা জায়গা কিন্তু রয়েছে, যেমন বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, এবং তারপর রয়েছে আরো উত্তরবঙ্গের কয়েকটা জায়গা যেগুলো আমরা আলোচনা করছিলাম, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং।
মানে এই যে পরপর মানে চিকেন স্নেকের যে পরবর্তী অংশটা, এটার দিকে কেন মানে দিনাজপুরকে কেন এতগুলো অংশে ভাগ করা হয়েছে? একেবারে হিলি সীমান্ত কাছে বলে? আপনি দিনাজপুর থেকে শুরু করলেন, একবারে কুচবিহার অব্দি ঢুকে গেলেন, মাথাভাঙা থেকে কুচবিহার গেলেন, বালুরঘাট, এগুলো প্রত্যেকটাই সেন্সিটিভ, কারণ প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে আইদার একটা ছোট কসবা অথবা মফস্বল এরিয়া। আর এইগুলো কমপ্লিটলি ইম্পর্টেন্ট, কারণ এই খান দিয়েই লোক ঢুকবে, এই ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে লোক ঢুকেছে, এবং মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার দিয়ে আজও লোক ঢুকছে, এবং আনসারুল্লাহ বাংলা টিমের কিছু লোক হয়তো এখন পর্যন্ত পশ্চিমবাংলায় ঢুকে গেছে। এবং সূত্রের দ্বারা খবর, আমরা এটা পোক্তা খবর বলতে পারবো না, এটার পেছনে আইএসআই এজেন্টদের হাত আছে। এটাও হতে পারে আপাতত আইএসআই এজেন্ট, যেহেতু পোরাস বর্ডার, অনেক জায়গায় কাটা তার নেই, আগেও ঢুকেছে, আজকে যে ঢোকেনি এটা পোক্তা ভাবে আমিও বলতে পারবো না, কোনো দর্শকও বলতে পারবে। তাই এই সময় আমাদের সতর্ক থাকতে হবে, এই যতগুলো এলাকা বললেন, এবং আলিপুরদুয়ার ওপরে ভুটান, এই জায়গাগুলো যদিও ভারতের বন্ধু দেশ, আমি আবার বলছি নেপাল ভুটান বন্ধু দেশ, কিন্তু এই কোনোটাতেই পাসপোর্ট ভিসা লাগে না। এবং বাংলাদেশের তরফ থেকে এই দুটো রাষ্ট্র থেকে, এটা দুটো সেপারেট নেশন, তার থেকে ভারতে এই জায়গাগুলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই ধরুন ভুটান থেকে যদি ঢুকতে হয় আলিপুরদুয়ার থেকে আসতে পারে, পুনশলিং দিয়ে আসতে পারে। তো কোথা থেকে কিভাবে ছক করছে, এটা শুধু ধরুন যারা ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা যারা এটা মনিটর করছে অথবা আইবি অথবা ওরা কেয়ারফুল থাকবে, কিন্তু আমরা সাধারণ নাগরিক যারা থাকে তাদের সতর্ক হতে হবে। এই মক ড্রিল, আমি আপনার কাছে আসবো যে কিভাবে সতর্ক হতে হবে, এই পয়েন্টটাতে আসবো। আরো দুটো গুরুত্বপূর্ণ জায়গা এখনো আমাদের আলোচনা করা বাকি রয়েছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা হচ্ছে মালদা। শুধুমাত্র সীমান্তবর্তী বলবো না, এই জায়গাগুলোতে কিন্তু একটা জনসংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু যদি শুধু মুর্শিদাবাদ বা শুধু মালদা বলি, যেমন আমরা দিনাজপুর নিয়ে আলোচনা করছিলাম, চিকেন স্নেক নিয়ে যখন আলোচনা করছিলাম, অনেকগুলো জায়গাকে পয়েন্ট আউট করা হয়েছিল, কিন্তু মুর্শিদাবাদ মালদা এরকম করে আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না, পুরো জেলাটার দিকে নজর দেওয়া হয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ? মুর্শিদাবাদ মালদা আজকের দিনে আমার পশ্চিমবাংলা বাসী হয়ে একটু তো লজ্জা লাগে বলতে, নিজের দুটো জেলা, কিন্তু দিস আর হটবেড অফ সাম অ্যাক্টিভিটিজ, আমি টেররিস্ট অ্যাক্টিভিটি, সাম অ্যাক্টিভিটি উইচ ইজ অ্যান্টি ন্যাশনাল ইম্পোর্ট। এটা এমন কিছু কয়েকটা কাজ হচ্ছে এই দুটো জায়গায়, মালদা কালিয়াচক ব্লক 1 ব্লক 2, মুর্শিদাবাদের এই বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেই আমরা প্রত্যেকে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখেছি যে মুর্শিদাবাদে কিভাবে কি ঘটনা ঘটেছে। তো এই সবের ঘটনার পেছনে যদি ডটটা মেলান, কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ কোথা থেকে করছে? আইবির পাশে বাংলাদেশ থেকে করছে। সেটা ঢাকা হতে পারে, সেটা সিলেট হতে পারে, সেটা কুমিল্লা। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि भारतीय मीडिया के पास सवाए इल्ज़ामात के और कुछ भी नहीं है। हिंदुस्तानी मीडिया इल्ज़ाम लगाने में माहिर है और इसको साबित कभी नहीं कर पाएगी। हमेशा हिंदुस्तानी मीडिया तनकीद करता है, चाहे पाकिस्तान हो चाहे बांग्लादेश हो। तो इस बार इल्ज़ाम बांग्लादेश पे लगाए जा रहे हैं, क्योंकि बांग्लादेश से बहुत ज़्यादा डर रहा है हिंदुस्तान। नरेंद्र मोदी के दिल में सबसे बड़ा डर बांग्लादेश का है। सबसे ज़्यादा चिंता इस बात की है कि अगला बड़ा हमला बांग्लादेश से हो सकता है। जो डॉक्टर मोहम्मद यूनुस ने बात कही थी कि हम हिंदुस्तान की 7 रियासतों को आज़ादी देंगे, आज़ाद करेंगे, जो भारत से तंग हैं इनको आज़ादी दिलवाएंगे, हम इनका साथ देंगे, त्रिपुरा, नागालैंड। तो ये भारत के दिल में अब डर है कि आईएसआई के साथ मिलकर बांग्लादेश 7 रियासतों को तोड़ेगा। और आप देखें कि ये इल्ज़ाम लगाते हैं, ये साबित नहीं कर पाते। हिंदुस्तान का सिक्योरिटी फेलियर आप देखें, इनको आज तक ये नहीं पता चल रहा कि पुलगाम में हमला किसने किया था, पुलगाम का हमला किसने करवाया था। आज तक वो इन दहशतगर्दों को ढूंढ नहीं पाए और फौरन इल्ज़ाम पाकिस्तान पे लगा दिया गया। इनको इस बात का तो पता चल गया कि हमला पाकिस्तान ने किया है, इनको उन दहशतगर्दों का पता क्यों नहीं चल सका, ये उन दहशतगर्दों को क्यों नहीं पकड़ सके।
ये कैसे पकड़ेंगे, क्योंकि वो दहशतगर्द तो है ही नहीं। तो ये किसने किया ये सारा मामला? ये सारा मामला करवाया नरेंद्र मोदी ने, ये सारा मामला किया है भारतीय खुफिया एजेंसी ने, ये सारा मामला किया है हिंदुस्तानी फौज ने। मजहब पूछ कर गोली मारना और उसके बाद टारगेट मुसलमानों को करना, टारगेट पाकिस्तान को करना, ये हिंदुस्तान का, ये नरेंद्र मोदी का, ये भारतीय मीडिया का एक वतीरा है। और आप देखेंगे कि ये सारा कुछ हिंदुस्तान ने खुद किया होगा। 20 मार्च 2000 में यही कुछ सिखों के साथ हुआ था। हिंदुस्तानी फौज होली खेलने के बाद शराब में धुत होकर फौज की गाड़ियां लेकर एक गांव में घुसी और वहां पर सिखों को इकट्ठा किया गया और सिखों को गोलियां मारी गई। और यही कुछ पहलगाम में हुआ। आज तक ना तो सिखों के कातलों को ढूंढा जा सका और ना ही मुझे लगता है कि पहलगाम के हमलावरों को ढूंढा जा सकेगा, क्योंकि इसके पीछे तो नरेंद्र मोदी है, इसके पीछे तो भारतीय खुफिया एजेंसी है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।